আমরা প্রত্যেকেই জানি যে গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাথমিকের ৩২,০০০ সংক্রান্ত যে মামলাটি ছিল তার ফাইনাল জাজমেন্ট প্রকাশিত হয়েছে। এই জাজমেন্টে বলা হয়েছে যে প্রাথমিকের ৩২,০০০ যে শিক্ষক যাদের চাকরি একটি অনিশ্চয়তার মধ্যে ছিল সিঙ্গেল বেঞ্চের রায়ের পর, এবং তারপর সেই রায়টিকে কিন্তু খারিজ করে তাদেরকে পুনর্বহালের অর্ডার করা হয়েছে। এখানে আমরা কাল থেকে বিভিন্ন মিডিয়ায় দেখছি যে শুধুমাত্র নাকি মানবিক কারণেই তাদেরকে পুনর্বহালের অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু আজকে একদম পরিষ্কারভাবে জেনে নেব যে শুধুই কি মানবিক কারণে পুনর্বহাল না আরও কিছু কারণ আছে। এবং একই সাথে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে এই যে প্রাথমিকের ৩২,০০০ যে পুনর্বহাল হয়েছে তার সাথে যে নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে যেটা ১৩,৪২১টি পদের জন্য, এই রায়ের সাথে এই নতুন নিয়োগ প্রক্রিয়ার কী কানেকশন, কী সম্পর্ক আছে, এবং এই রায়টি এইরকম হওয়ার ফলে নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কি আদৌ সাপমুক্তি হলো, বা সেই নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব কতটা পড়বে, বা নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি কীরকম হবে, তার সাথে আমরা কিন্তু আরও একটু পরিষ্কারভাবে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব বা বুঝে নেওয়ার চেষ্টা করব যে যারা তথাকথিত বঞ্চিত আছেন, মানে যারা টেট পাস করেছেন কিন্তু এখনও চাকরি পাননি, বিভিন্ন ইস্যু আছে, তো তাদের এই মুহূর্তে ঠিক কী করা উচিত, কারণ তারা দীর্ঘদিন ধরে কিন্তু বঞ্চিত আছেন। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। দেখুন, প্রথমেই বলি যে গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রর বেঞ্চে যে জাজমেন্ট এসছে সেটা প্রাথমিকে কর্মরত ৩২,০০০ শিক্ষকের জন্য কিন্তু অবশ্যই একটা সুরাহার খবর নিয়ে এসছে। আমরা প্রত্যেকেই জানি যে ১২ই মে ২০২৩-এ মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির অর্ডারের পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু চাকরিচ্যুত হতে হয়েছিল, এবং ৩ মাসের মধ্যে ইন্টারভিউ নিয়ে তাদের কিন্তু পুনর্বহালের একটা অর্ডার উনি দিয়েছিলেন। পরবর্তী সময়ে সেটি ডিভিশন বেঞ্চে যায় মামলাটি, তার দুটি পোর্শন, তার মধ্যে চাকরি বাতিল প্যারাটিচার করে দেওয়ার পোর্শনটি কিন্তু সেখানে স্টে পড়ে, এবং বাকি যে পোর্শন ইন্টারভিউটাকে কিন্তু কন্টিনিউ করতে বলেন। এবং তার পরবর্তী সময়ে আমরা আরও দেখতে পাই যে সেই পোর্শনটি, মানে ইন্টারভিউয়ের পোর্শনটি চলে যায় সুপ্রিম কোর্টে, এবং সেখানে কিন্তু সেট অ্যাসাইড হয়ে যায়, মানে পুরোপুরি খারিজ হয়ে যায়। কিন্তু যেহেতু এর প্রথম পোর্শনটি মানে চাকরি বাতিল এবং প্যারাটিচার করে দেওয়ার যে ব্যাপারটি সেটি ডিভিশন বেঞ্চে পেন্ডিং ছিল, তাই সেই পোর্শনটি কিন্তু পুনরায় আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, এবং সেখানে বলা হয় একটা স্পেশাল বেঞ্চ তৈরি করে তার পূর্ণাঙ্গ হিয়ারিং করে তারপর তার জাজমেন্ট পাস করার জন্য। তারপর দীর্ঘদিন ধরে আমরা প্রত্যেকেই জানি যে বিভিন্ন টালবাহানা চলে, বিভিন্ন রকম প্রেক্ষাপটের পরিবর্তন হয়, এবং তারপর একটা দীর্ঘ হিয়ারিং হয়। সব পক্ষের বক্তব্য শুনে মাননীয় বিচারপতিদ্বয় কালকে একটা জাজমেন্ট পাস করেছেন, এবং তিনি বলেছেন যে না, এই যে দুর্নীতির কথা বলা হয়েছে এই দুর্নীতিতে কিন্তু ৩২,০০০ শিক্ষকের কোনো কানেকশন নেই, তাদের কানেকশন অন্য কোনো ম্যাটার, অন্য কোনো নিয়োগের সাথে আছে, তো কাজেই এদেরকে পুনর্বহাল করা হলো। তো কাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন মিডিয়া বা চ্যানেলে কিন্তু কন্টিনিউ শুধু একটা পয়েন্টে দেখানো হচ্ছে যে শুধুমাত্র কি মানবিক কারণেই এদেরকে বহাল করা হলো। তো তার জন্য আপনাদের মূল জায়গাগুলোকে কিন্তু ভালো করে বুঝতে হবে। দেখুন, আমি আপনাদের সামনে কতগুলো পয়েন্ট তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই বলি যে মানবিক কারণে বহালের অর্ডার বা সেই লেখাটি কিন্তু অবশ্যই আছে বা সেটি উল্লেখ আছে, কিন্তু তার সাথে আরও কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলো খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং তার ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করব। দেখুন, প্রথমেই বলি যে হাইকোর্টে যে জাজমেন্টটি কালকে দিয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে ব্যাপক অনিয়ম কিন্তু প্রমাণিত নয়, মানে যে অনিয়মের কথা, যে করাপশন, যে ফ্রডের কথা বলা হয়েছে এখানে কিন্তু প্রমাণিত নয়, এবং সেই প্রমাণটা কিন্তু সিবিআই করতে পারেনি বা সিবিআই চার্জশিটে কিন্তু উল্লেখ নেই। দ্বিতীয় নম্বরে এখানে উল্লেখ করেছে যে এখনও যেহেতু তদন্ত চলছে তাই চাকরি বাতিল নয়, মানে কালকের অর্ডারটি যদি ভালো করে দেখেন তো দেখবেন সেখানে কিন্তু সিবিআই যে কন্টিনিউশন করেছে সিবিআইকে, মানে সিবিআই তদন্ত কিন্তু চলবে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। এগুলো কিন্তু কোনো মিডিয়ায় দেখতে পাবেন না। তার সাথে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, তথ্যগত ব্যাখ্যা স্পষ্ট নয়, মানে অ্যাপটিটিউড টেস্ট যে নেওয়া হয়নি সেই সংক্রান্ত যে ব্যাখ্যাটি দিয়েছে বিভিন্ন পিটিশনারদের তরফ থেকে বা বিভিন্ন অ্যাডভোকেটরা সেটা কিন্তু স্পষ্ট হয়নি। এর সাথে আরও কি উল্লেখ করেছে না, কয়েকজন ব্যর্থ চাকরিপ্রার্থী নিজেদের অসন্তোষের কারণে ৩২,০০০ শিক্ষকের ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না। এখানে ব্যর্থ হয়তো শব্দটা ইউজ করেছেন একটা অন্য সেন্স, এটাকে বুঝতে হবে।
এখানে ব্যর্থ এই কারণে বলা হয়েছে, যারা 2014 টেট পাস করেছেন তারা কিন্তু পরপর 3টে ইন্টারভিউ সুযোগ অলরেডি পেয়ে গেছেন। 2017 নিয়োগ, 2020 নিয়োগ এবং 2022 নিয়োগ। সেই অর্থে কিন্তু এখানে ব্যর্থ টার্মটা কিন্তু ইউজ করা হয়েছে এবং তারপরেও তারা কিন্তু এই নিয়োগটাকে তারা চ্যালেঞ্জ করেছে, যারা অলরেডি 3বার কিন্তু সুযোগ পেয়ে গেছে এবং আগামী দিনে 13,400 নিয়োগেও কিন্তু তারা অংশগ্রহণ করবে। মানে 4 নম্বর সুযোগ তাদের জন্য এটা কিন্তু 4 নম্বর সুযোগ। তারপরে এইভাবে চাকরি বাতিল করলে অনেক নির্দোষ সৎ শিক্ষকের অকারণে অপমান সহ্য করতে হবে, এটা মানবিক গ্রাউন্ড থেকে কোর্ট বলেছে। চাকরি প্রাপকেরা ব্যক্তিগতভাবে দুর্নীতিতে জড়িত ছিলেন না। ওই যেটা বললাম যে সিবিআই রিপোর্ট বা চার্জশিটে কোথাও কিন্তু ব্যক্তিগতভাবে এরা দুর্নীতি করেছেন এরকম কোনো নথি, কোনো রিপোর্ট কিন্তু নেই, যেটা এসএসসির ক্ষেত্রে ছিল। 264 জনকে অতিরিক্ত নম্বর দিয়ে উত্তীর্ণ করা হয়েছিল, তারা চিহ্নিত। 96 জন প্রার্থী ন্যূনতম নম্বর না পেয়েও চাকরি পেয়েছেন, তারাও চিহ্নিত। এখানে সিবিআই চার্জশিট সেখানে যেটা উল্লেখ ছিল 264 এবং 96 360 জন যারা 2017 অক্টোবরের পর বিভিন্ন সময়ে চাকরি পেয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করা গেছে। সিবিআইয়ের উল্লেখ আছে তারা কিন্তু 2016 যে 32,000 নিয়োগ, সেই নিয়োগের সাথে কেউ একজনও ওই লিস্টের নয় বা ওই প্যানেলের অংশ নয় এবং এরা প্রত্যেকেই পরে চাকরি পেয়েছে। কোর্ট এটা নিশ্চিত করেছে, সিবিআই নিশ্চিত করেছে এবং এখানে তাদের কথাই উল্লেখ করা আছে এবং তাদেরকে অলরেডি কিন্তু পর্ষদ স্বীকার করে টার্মিনেট করেছে। যদিও তারা সুপ্রিম কোর্টের অর্ডারে এখনও কিন্তু সার্ভিস কন্টিনিউশন করছেন, কতগুলি কন্ডিশন কিন্তু তাদের ওপর চাপানো আছে। তারপরে 32,000 শিক্ষকের নিয়োগে একযোগে বাতিল করার কোনো আইনি ভিত্তি নেই। যেহেতু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো প্রমাণ নেই, তাই তাদের চাকরি অকারণে বাতিল করা সম্ভব নয়। তার সাথে লাস্ট যে পয়েন্টটা, হঠাৎ চাকরি কেড়ে নেওয়া হলে শিক্ষককে এবং তার পরিবারকে ভোগান্তি শিকার হতে হবে, এই যে পয়েন্টটা, এটা অবশ্যই মানবিক ভিত্তি। এটাই শুধুমাত্র হাইলাইট করা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আপনাদের কাছে, বাস্তব তথ্য। 2009-10 কিছুদিন আগে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে, সম্ভবত ডিভিশন বেঞ্চই হবে, সেখানেও কিন্তু এই 9-10 সেম অর্ডার করা হয়েছে যে এখানে মানবিক কারণে কিন্তু কিছু জনের চাকরির অর্ডার দেওয়া হলো এবং চাকরিটা কিন্তু কন্টিনিউ করতে বলা হলো। 2012 যে প্রাইমারি নিয়োগ, সেখানে অর্ডার কপিটা একবার দেখে নেবেন। সেখানে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেম অর্ডার করেছেন এবং সেখানেও কিন্তু একই কথা উল্লেখ আছে। আমি বলতে চাইছি যে এখানে যে সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে সিবিআই, বোর্ড বা কারোর কোনো রকম অভিযোগ নেই, শুধুমাত্র মুখে বলে দিলাম যে শুধুমাত্র যে তারা দুর্নীতি করেছেন, তার ভিত্তিতে কোর্ট কিন্তু বিচার করবে না এবং সেই জন্যই হয়তো বা এই জাজমেন্টটি এসছে। তা এই ছিল মোটামুটি কারণ। আমি সমস্ত কারণগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এইবার বিষয়টি বলি যে 13,400 যে নতুন নিয়োগ, অবশ্যই এখানে একটা সাবমুক্তি। কারণ একবার ভেবে দেখুন, গতকাল যদি জাজমেন্টটা আসতো যে পুনরায় ইন্টারভিউ নিতে হবে, তাহলে একবার ভেবে দেখুন এই সমস্ত শিক্ষকরা কিন্তু পুনরায় আবেদন করতেন, তাহলে সংখ্যাটা আরও 32,000 বা 36,000 বেড়ে যেত, সংখ্যাটা যাই হতো। তাহলে নতুন যে নিয়োগ 13,421, তাতে একদিকে যেমন ক্যান্ডিডেটের সংখ্যাটা যেমন বেড়ে যেত, কম্পিটিশন বেড়ে যেত, তার সাথে সাথে কিন্তু প্রসেসটা কিন্তু ডিলে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কারণ তারা কিন্তু দুটো ইন্টারভিউতে অংশগ্রহণ করতো। প্রথম ইন্টারভিউটা হচ্ছে তাদের নিজেদের 32,000 যে আলাদা করে ইন্টারভিউ হতো, তাহলে এটা ইন সার্ভিস যেহেতু তারা টিচার, তাদেরটা আগে কন্টিনিউ করার অর্ডার থাকতো কোর্টে, তাদেরটা আগে হতো। আপনাদের যেটা 13,421 সেটা কিন্তু ডিলে হতো ভোটের পর। তারপর তো সকলেই জানেন ভোট পেরিয়ে গেলে আমাদের দেশে কী হয়। তো সেটা কিন্তু অবশ্যই 13,421-এর জন্য কালকের অর্ডারটা অবশ্যই সাবমুক্তি। আপনারা যারা আছেন 13,421-এ ভালো করে প্রিপারেশন নেন, আপনাদের জন্য অবশ্যই এটা একটা ভালো খবর। আর যেটা কালকে রায়ের সাথে যেটা বললাম, এটা অবশ্যই একটা সম্পর্ক আছে। আপনাদের আর কোনো রকম বাধা থাকলো না, আপনাদের কিন্তু ইন্টারভিউ খুব দ্রুত হবে। যেহেতু আপাতত এখনই ইন্টারভিউ নেওয়ার কোনো অর্ডার 32,000-এর পক্ষে নেই, কাজেই নতুন করে শুধুমাত্র আপনাদের ইন্টারভিউটা পড়ে আছে, আপনারা প্রিপারেশন নিতে থাকুন, আপনাদের ইন্টারভিউ হবে। আর যারা বঞ্চিত, যারা এখনও পর্যন্ত 3বার ইন্টারভিউ দিয়েও চান্স পাননি, সুযোগ পাননি, তথাকথিত বঞ্চিত, তাদেরকে বলবো রাজনীতি ছাড়ুন, অবশ্যই নিজের অধিকার আদায় করুন, প্রমাণ জোগাড় করুন। যদি পান যে আপনার থেকে কম নাম্বার পাওয়া ছেলে চাকরি পেয়েছে, একই জেলায় একই ভিত্তি একই ক্যাটাগরিতে, সিঙ্গেল বেঞ্চে যান, মামলা করুন, চাকরির দাবি করুন। চাকরি খেয়ে নেওয়ার দাবি করলে কোর্ট কিন্তু মেনে নেবে না, আপনার নিজেরও ভালো হবে না, অকারণে টাকাগুলো যাবে। রাজনৈতিক খোরাক হয়ে যেন না কারো, রাজনৈতিক হাতের খেলা হয়ে যেন না কারো। নিজের চাকরি, নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে যদি সেরকম দেখে থাকেন, জানেন, প্রমাণ থাকে যে আপনার থেকে কম নাম্বারে একই জেলায় একই ক্যাটাগরিতে কেউ চাকরি করছে, অবশ্যই সেটা নিয়ে সিঙ্গেল বেঞ্চে যান এবং দাবি করুন, চাকরির দাবি করুন। এরকম অনেক মামলা হয়েছে। আমি কিন্তু আপনাদের সামনে বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করলাম।
13,421 যারা আছেন অবশ্যই ভালো করে প্রিপারেশন নিন। আপনাদের কিন্তু সাপ মুক্তি হয়েছে কালকে জাজমেন্টের পর, আপনাদের নিয়োগ খুব দ্রুত হবে। আপনারা ভালো করে প্রিপারেশন নিন, অনেকেই সুযোগ পাবেন, ভালো রকমভাবে সুযোগ পাবেন। কারণ মনে রাখবেন অনেক ইন সার্ভিসরাও কিন্তু আবেদন করেছে, তারা কিন্তু জয়েন করবে না। খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। যদি ভালো লাগে অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।